আগের ক্লাসে তোমাদেরকে আমি বাক্য বিষয়ে একটা ছক দিয়েছিলাম। সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাক্য গঠন করতে গেলে কোন কোন বিষয়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম পেয়েছিলাম আমরা বাক্যের উপাদান, দ্বিতীয় পেয়েছিলাম আমরা বাক্যের শর্ত, অর্থাৎ বাক্য গঠন করতে গেলে বেশ কিছু শর্ত মেনে চলতে হয়, এবং বাক্যের গঠনগত দিক এবং বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ। আজ আমরা বাক্যের প্রধান উপাদান কি, অর্থাৎ আমরা জেনেছিলাম বাক্যের প্রধান দুটো উপাদান হলো কি উদ্দেশ্য এবং বিধেয়, এই নিয়ে আলোচনা করব। দেখো, উদ্দেশ্য বিধেয় বলতে গেলে আমি বেশ চারটে আমি তোমাদের সামনে বাক্য তুলে ধরেছি। প্রথম বাক্যটা অঞ্জলি ছবি আঁকছে, রাকেশ ক্লাসে দুষ্টুমি করে, পূরবী রবীন্দ্রসঙ্গীত গাইছে, জীবনানন্দ রূপসী বাংলা কাব্য লেখে। এই চারটে বাক্যর মধ্যে থেকে আমরা উদ্দেশ্য এবং বিধেয় অংশ বের করে নেব। উদ্দেশ্য কাকে বলে? বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় এবং যে বাক্যে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে? আর বিধেয় কাকে বলছে? অর্থাৎ উদ্দেশ্য যা কিছু করছে তাকে বলা হচ্ছে বিধেয়। আমি দেখি প্রথম বাক্যটা কার সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে অঞ্জলি সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে অঞ্জলি এখানে উদ্দেশ্য। ঠিক আছে? অঞ্জলি কি করছে? না, অঞ্জলি ছবি আঁকছে, এটা হলো কি বিধেয়। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় বাক্যে আমরা দেখছি রাকেশ ক্লাসে দুষ্টুমি করে, কার সম্বন্ধে বলা হচ্ছে? রাকেশ, তাহলে রাকেশ হলো উদ্দেশ্য। তার সম্বন্ধে কি বলা হচ্ছে? সে ক্লাসে দুষ্টুমি করে, এটা হলো কি বিধেয় অংশ। ঠিক আছে? তৃতীয় বাক্যে আমরা পাচ্ছি পূরবী রবীন্দ্রসঙ্গীত গাইছে, কে গাইছে? অর্থাৎ পূরবী, এটা হলো উদ্দেশ্য। কি করছে? না, সে রবীন্দ্রসঙ্গীত গাইছে, এটা হলো কি বিধেয় অংশ। চতুর্থ, জীবনানন্দ রূপসী বাংলা কাব্য লেখেন, কে লেখেন? জীবনানন্দ, এটা হলো উদ্দেশ্য। ঠিক আছে? আর বাকি অংশটা হলো কি বিধেয়, সে কি কাজ করছে? নাকি এটা সে রূপসী বাংলা কাব্য লেখেন। এবারে আমরা দেখব উদ্দেশ্যতে কে থাকছে। তাহলে আমরা বুঝতেই পারছি একটা নাম রয়েছে, অর্থাৎ একটা নামপদ বা বিশেষ্য পদ আমরা বলতে পারি, এবং বিধেয় অংশে কি থাকছে? না, ক্রিয়াপদ থাকছে। তাহলে উদ্দেশ্য অংশে পাচ্ছি নামপদ, সেটা কখনো বিশেষ্য হতে পারে বা কখনো সর্বনাম পদ হতে পারে, আর বিধেয় অংশে থাকছে কি ক্রিয়াপদ। ঠিক দেখো, এখানেও দেখো দ্বিতীয়টাতে রাকেশ উদ্দেশ্য অর্থাৎ নামপদ বা বিশেষ্য পদ, বাকিটা দুষ্টুমি করে অর্থাৎ ক্রিয়াপদ। তৃতীয়তেও দেখো এরকম প্রত্যেকটাতে দেখো উদ্দেশ্য এবং বিধেয়, উদ্দেশ্যতে নামপদ, বিধেয়তে ক্রিয়াপদ। ঠিক আছে? আরো কি বৈশিষ্ট্য পেলাম? আমরা দেখছি বাক্যে সাধারণত উদ্দেশ্য প্রথমে বসে আর বিধেয় অংশ শেষে বসে। সাধারণত আমরা জানি সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, বাংলায় আমরা এইভাবে কিন্তু বাক্যকে সাজাই। ইংরেজিতে আমরা করি কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট হলো বিশেষ্য পদ, তারপরে অবজেক্ট হলো কর্ম, তারপরে হলো ক্রিয়া। এইভাবে আমরা বাংলা বাক্যকে সাজাই। কখনো কখনো আমরা বাক্য গঠন করতে গিয়ে দেখতে পাই এটা কখনো কখনো হয়, অর্থাৎ উদ্দেশ্য বাক্যের শেষেও বসতে পারে। যদি আমি বলি, এটাই ধরে এই বাক্যটা দেখো, রাকেশ ক্লাসে দুষ্টুমি করে, ক্লাসে রাকেশ দুষ্টুমি করে, আমরা এটা বলতেই পারি। পূরবী রবীন্দ্রসঙ্গীত গাইছে, আমরা বলতে পারি রবীন্দ্রসঙ্গীত গাইছে পূরবী। রূপসী বাংলা কাব্যটি লেখেন জীবনানন্দ। দেখো, তালে আমি শেষে কিন্তু কি করতে পারি? আমরা উদ্দেশ্যকে রাখতেই পারি। তোমাকে চিনে নিতে হবে যার সম্বন্ধে সে বাক্যের প্রথমেও বসতে পারে, সে বাক্যের শেষেও বসতে পারে, সে বাক্যের মাঝখানেও বসতে পারে। যার সম্বন্ধে বলা হচ্ছে সেটাই হলো কি উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয়, অর্থাৎ উদ্দেশ্য যে ক্রিয়া সম্পন্ন করছে সেটা হলো বিধেয়। বোঝা গেল?
এবারে দেখো আরো দুটো বাক্য আমি কিন্তু লিখলাম। দেখো কি বলতে চাও, দ্বিতীয় বাক্য কোথায় যাওয়া হচ্ছে। তোমরা কি এখানে উদ্দেশ্য দেখতে পাচ্ছ? না, দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে যে বাক্য গঠন করতে গেলে অর্থাৎ কর্তাকে থাকতেই হবে এবং ক্রিয়া থাকতে হবে। কখনো কখনো কিন্তু কর্তা উহ্য থাকে, তাই বলে তোমরা বলতে পারবে না যে কর্তা ছাড়া ক্রিয়া সম্পন্ন হচ্ছে। তাহলে আমি দেখো এই দুটো বাক্যতে দেখতে পাচ্ছি, দেখো কি বলতে চাও, অর্থাৎ বলার কাজটা কেউ না কেউ করছে তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা বসাতেই পারি কি তুমি কি বলতে চাও বা তোমরা কি বলতে চাও, আমরা বলতে পারি। তাহলে এইখানে উদ্দেশ্য পদ কি, উদ্দেশ্যটা কি হলো, উহ্য থাকে, তাই তো আছে, কিন্তু সে আড়ালে রয়েছে। নেক্সট দেখো কোথায় যাওয়া হচ্ছে। তাহলে আমরা এখানে কাউকে যাওয়াটা কারোর দ্বারা হচ্ছে তো, কেউ জিজ্ঞাসা করছে কোথায় যাওয়া হচ্ছে, তাহলে এখানে যাওয়াটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে। আমি এখানে বলতে পারি যে তুমি কোথায় যাওয়া হচ্ছে, আমরা বলতে পারি এটাকে কি একটু গুছিয়ে, সর্বনাম পদটাকে একটু গুছিয়ে বলি তোমার কোথায় যাওয়া হচ্ছে। তাহলে এই তোমার এই পদটা কিন্তু সর্বনাম পদটা এখানেও কিন্তু উহ্য রয়েছে, তাহলে এখানে উদ্দেশ্য কি হয়েছে, উহ্য। বোঝা গেল? এবার আমরা আসছি উদ্দেশ্য সম্প্রসারক এবং বিধেয় সম্প্রসারক। উদ্দেশ্যটাকে আরো বেশি করে পরিচিত করবার জন্য যে পদগুলো ব্যবহার হচ্ছে তাকে বলছে উদ্দেশ্য সম্প্রসারক। এবং বিধেয় সম্প্রসারক কাকে বলছে, অর্থাৎ বিধেয়র অংশকে স্পষ্ট করার জন্য যে ক্রিয়া বিশেষণ বা অন্যান্য পদ যুক্ত হয় তার সাথে, তাকে বলছে বিধেয় সম্প্রসারক। ঠিক আছে, এবার দেখি আমি দুটো বাক্যকে নিলাম। অঞ্জলি ছবি আঁকছে, তাহলে আমরা দেখেছিলাম অঞ্জলি হলো কি, আমি দাগ দিই, উদ্দেশ্যের পাশে একটা দাগ দিলাম। সম্প্রসার করলাম কি করে, ক্লাস 10-এর মেয়ে। অঞ্জলির পরিচয়টাকে দেওয়ার জন্য আমরা কি করলাম, বললাম যে ক্লাস 10-এর মেয়ে অঞ্জলি ছবি আঁকছে, পেলাম। এবারে দ্বিতীয় বাক্যটা আমরা দেখি, রাকেশ ক্লাসে দুষ্টুমি করে। এবার রাকেশকে আমি সম্প্রসারণ করি কিভাবে, রামবাবুর ছেলে রাকেশ ক্লাসে দুষ্টুমি করে। তাহলে রাকেশের পরিচয়ক পদগুলো কি কি, রামবাবুর ছেলে। আমি এটাকে আরো বাড়াতে পারি, যদি বলি রামবাবুর ছোট ছেলে, রামবাবুর ছোট ছেলে কে, রাকেশ। দেখো কতটা বাড়লো উদ্দেশ্য, একে বলছে কি উদ্দেশ্য সম্প্রসারক। এবার দেখি বিধেয় সম্প্রসারক। এবারে বিধেয় অংশ প্রথম বাক্যে কি আছে, ছবি আঁকে। আমি এটাকে বলতেই পারি, তাহলে ক্লাস 10-এর মেয়ে অঞ্জলি একটা বাঘের ছবি আঁকছে। বলতে পারি রাকেশ, রামবাবুর ছোট ছেলে রাকেশ ক্লাসে ভীষণ দুষ্টুমি করে, ভীষণ ওই দুষ্টুমি করে। বুঝে গেল উদ্দেশ্য সম্প্রসারণ এবং বিধেয় সম্প্রসারণ কিভাবে হচ্ছে। এই হলো আমাদের উদ্দেশ্য এবং বিধেয় বিষয়ের আলোচনা। আশা করি তোমাদের মাথায় ঢুকেছে বিষয়টা। এরপরে বিভিন্ন রকম প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমরা বিষয়টাকে আরো বেশি বোধগম্য করে তুলতে পারবে। তাহলে এই পর্যন্ত ক্লাসটা, থ্যাংক ইউ।